कृष्णाय नमः। ओम नमो श्री भागवते रामकृष्णाय नमः। ओम नमो श्री भागवते रामकृष्णाय नमः। नमस्कार। परम पुरुष ठाकुर श्री श्री रामकृष्ण परमहंसदेव ও বিশ্বজননী শারদা মায়ের পাদপদ্মে পুষ্পার্ঘ্য নিবেদন করে নাট্যাচার্য গিরিশ ঘোষকে স্মরণ করে কৈলাসপতি দেবাদিদেব ভোলা মহেশ্বর মা কালী মাতা বাবা বড় বাবা বাগদেবী সরস্বতী ও অন্যান্য সকল দেব দেবীর চরণগুলি মস্তকে ধারণ করে ফতেপুর পার্সি ক্লাব যাত্রা উৎসব পরিচালনা কমিটিকে শীত ঋতু হার্দিক উষ্ণ অভিনন্দন জানিয়ে দূর দূরান্ত থেকে আগত আপামর যাত্রামোদী জনতা জনার্দন ও শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী চরণ কমলে শত শত কোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা বিংশ শতাব্দী বাজিগর। রচনা কুমারজি, সম্পাদনা নির্দেশনা সমর সর্দার, সুর অজয় ভূঁইয়া, আবহ নকুল মণ্ডল, আলোকসজ্জায় জানা ইলেকট্রিক, শব্দসজ্জায় নীল পবিত্র সাউন্ড, রূপসজ্জা ও পোশাক সজ্জায় রূপসজ্জা সাজঘর। শুরু করছি সুভাষ মণ্ডল ভক্তি সরকার প্রযোজিত দেবনন্দিনী যাত্রা সংস্থা পরিবেশিত 1430 সালের সারা জাগানো আলোড়ন সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা বিংশ শতাব্দী বাজিগর। বিংশ শতাব্দী বাজিগর। বিংশ শতাব্দী বাজিগর। যেদিকে না তাকাবো কোনো কাজই হবে না। আজ আমার কোনো আলোর বিয়ে, মা বাবা মারা যাওয়ার পর ছোট্ট আলোকে আমি কোলে পিঠে করে বড় করেছি, লেখাপড়া শিখেছি। শুধু তাই নয়, আজ ওকে সুপত্র রেখে দিয়ে দিচ্ছি। আজ আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। কিন্তু শ্বশুর বাড়ি চলে যাবার পর বাড়িতে অন্ধকার হয়ে যাবে, আর আমি হয়ে যাবো একা, বড় একা। এরে 6টা বেজে গেছে, একদম সময় নেই। যাই গিয়ে দেখি রান্নার কত বাকি আছে। তোমাকে কোথাও যেতে হবে না, সব ব্যবস্থা রেডি। তার মানে দই মিষ্টি আনা হয়ে গেছে, মাংস ফুটছে, এবার শুধু বড় আসার অপেক্ষায়। দই মিষ্টিগুলো কোথায় রেখেছি? আমার ঘরে পাঠিয়ে দিয়েছি। ভালো করছি, ভালো করছি। এবার কে দেখ রান্নার কত বাকি আছে। সন্ধ্যে 7টার মধ্যে কিন্তু লোক খাওয়ানো শুরু করতে হবে। তুমি একদম টেনশন করো না, আমি যখন আছি সব ম্যানেজ করে দেবো। এই আচ্ছা অবিতা, এই বড় বাড়ি ফোন করেছিলে? হ্যাঁ করেছিলাম। তোরা বিকেল 4টে নাগাদ রওনা হয়ে গেছে। তোমাদের আসার সময় হয়ে গেছে। একেবারে ছাদনাতলায় থানা। হ্যালো, ইন্সপেক্টর অফিস বলছে। বলছি, আরে কে ব্যানার্জি বাবু বলুন। রাস্তা ভরে আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি ঘন্টাখানেকের মধ্যে পৌঁছাবার চেষ্টা করছি। অভিজ্ঞা এই কোথায় খুলে হয়েছিল? আর বাইপাসে ধারে। জানিস চলুন, আমাকে কিন্তু একবার যেতে হবে। অভিজ্ঞা, আজ তোমার একমাত্র ফোন আলো দিয়ে, তাই অফিসে যত কাজই থাকুক না কেন, আজ তুমি বাড়ি থেকে কোথাও বেরোতে পারবে না।
অভিজ্ঞা ভগ্নী সম্বোধন যে তোমাকেই করতে হবে, অভিজ্ঞা তোমাকেই করতে হবে। কি ঝামেলা করলাম? আচ্ছা আমার একমাত্র বোনের বিয়ে, অথচ আমার থানা এলাকায় খুন। কি যে করি আমি ভেবে পাচ্ছি না। না, একবার এসপি সাহেবকে ফোন করে দেখি। হ্যালো, জয়েন স্যার। স্যার ইন্সপেক্টর অভিক বাচ্চা বলছি স্যার। স্যার আজ আমার একমাত্র বোনের বিয়ে, অথচ গড়িয়া বাইপাসে একটাকে খুন হয়েছে আর ডেড বডি রাস্তায় পড়ে আছে। স্যার মানে কাউকে যদি স্যার যদি মানে হ্যাঁ ওকে ওকে স্যার ওকে। দাদা ফেলে ভাই। আরে বাবা এর মধ্যে আসলে নেই, ওকে প্রেজেন্ট করবো বলে এই হাতটা নিয়েছিলাম। ও জিজ্ঞাসা করলো কি আছে, আমি বললাম আরশোলা। যেই না ওকে দিতে গেছি অমনি জানিস আলো পনেরো বেশে আর তোকে রাজ রানীর মতো লাগছে। মনে হচ্ছে স্বর্গ হতে কোনো দেবী প্রতিমা এই মর্তের বুকে নামিয়ে আসিয়াছে। আমার কিন্তু ইয়ার্কি একদম ভালো লাগছে না। লাগবে রে আলো লাগবে। একটু পরে যখন আমাকে জামাই রাজ আছে তোর গলায় মালা পরিয়ে দেবে আর আমি তখন বলবো কিছু নেই, না বলতেই আমি চলে এসেছি। খুব ভালো করেছেন। আজকের দিনে আপনার মতো মানুষের আশীর্বাদ আমার একান্ত প্রয়োজন ছিল। আশীর্বাদ নয়, আপনার জীবনে নেমে এসেছে চরম অভিশাপ। মানে কি আপনি আমাকে না ছিল, আমি কিন্তু আপনাকে চিনি। আমি নিশ্চয়ই এসআই অভিক ভট্টাচার্য। আপনি নিশ্চয়ই খবর পেয়েছেন যে বাইপাসে ধারে একজন খুন হয়েছে। হ্যাঁ, সেই লাশটাই হচ্ছে আপনার বোন আলো দেবীর সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল, সেই নিশ্চিতি চ্যাটার্জি। ঠাকুর অবশ্য বাসা আকাঙ্ক্ষাগুলো এইভাবে তাসের ঘরের মতো মার করে দিলে কেন করলে ঠাকুর? কেন কেন? এই দাদা দাদা একটু আগে তুই আমাকে বলছিলি আমাকে রাজরানীর মতো দেখেছে। দেখ না দাদা, তুই রানী তো তোর সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার রাজ আছে আর কখনো আসবে না দাদা। তার রাজ আছে আর কখনো আসবে না। আলো তুই আমাকে বলছিলি ভাই, আমাকে প্রতিমার মতো লাগছে। তুই ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিলি ভাই। আমি তোকে আমি প্রতিমা, কিন্তু কিন্তু এই প্রতিমা যে সে প্রতিমা নয়। এই প্রতিমা যে অল্প আগেতেই ভেঙে চুর হয়ে যায়। চুপ কর চুপ কর, তোর এই কান্না যে আমি আর সহ্য করতে পারছি না রে। এই শোন, এই মুহূর্তে তুই বজ্রাঘাত ফেলে আমাকে তুই চিরতরে বদল করে দাও ঠাকুর, আমাকে তুই বদল করে দাও। আচ্ছা এইভাবে তোমরা সবাই মিলে কান্নাকাটি করলে চলবে নাকি সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিতে হবে? কাকাবাবু আচ্ছা এই মুহূর্তে যদি এই মেয়েটাকে কোনো পাত্রের হাতে সম্প্রদান না করা যায় তাহলে মেয়েটা যে লগ্ন ভ্রষ্টা হবে সেই খেয়াল করা আছে। কিন্তু এই মুহূর্তে সুপাত্রের সন্ধান আমি পাবো কোথায়? সেটা তো আমি দেব। আপনি ঠিক বলছেন কাকাবাবু। আমার বোনের স্মৃতিতে সিঁদুর উঠবে, ও সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করবে, এমন কত আছে। আছে 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 ছোটখাটো একটা ব্যবসা করে মাসে 7-8 হাজার টাকা রোজগার। তাছাড়া মাথা গোজার মতো একটা ঘরও আছে। কিন্তু সব না জেনে শুনে এই বিয়েতে সে রাজি হবে? হবে মানে তার ঘর রাজি হবে। আরে আমি যদি বলি না তাহলে সে কেন, তার 14 পুরুষ রাজি হবে। কিন্তু কে আছে? আরে বাবা সে হচ্ছে আমারই ভাই ভগবান। হাতে পেলে আয়ামটি খাবো পেলে
ঈগল পাখি পাতে ঢালে ঈদুল কানা ভয়ে মলে ঈগল পাখি পাতে ঢালে ঝিকি ঝিক ঝিকি ঝিক ঝিকি ঝিক। আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে এবার থাম। বেগ বেগ আমি আমার রেলগাড়ি থামিয়ে দিলাম। হুস তুলে দাও তুলে দাও আমার রেলগাড়ি থেকে প্যাসেঞ্জার নামে গো তুলে দাও তুলে দাও। আচ্ছা আচ্ছা তারা নামুক, তার মধ্যে তুই আমার একটা কথা মন দিয়ে শোন। না আমি তোমার কোনো কথা শুনবো না। বিয়ে বাড়িতে আমাকে নেমন্তন্ন খেতে নিয়ে আসবে বলে আমার কাছে 500 টাকা ধার করে নিয়ে আর আমাকে না জানিয়ে হুট করে তুলে এলে। আচ্ছা আমি স্বীকার করছি আমার অন্যায় হয়েছে, তুই শোন একটা কথা। না তুমিও তো একটা পতা, তুমি একটা পাদি। নিজে পট করে তার তাপতে বিয়ে করলো আর চটপট করে চারটে বউ মারা গেল। আর আমি বিয়ে করবো বললে তুমি বলো বাবা ভগা দা বাবা তুই খেলা কর। আপনারাই বলুন তো আমি যদি এই বয়সে খেলা করি তাহলে থালা জীবন তো আমাকে আইগুলো কাটতে হয়ে থাকতে হবে নাকি? আরে সেই জন্যই তো বলছি। শোন শোন বাবা শোন, এই আলোর হবু স্বামী আজকে বাইপাসের ধারে খুন হয়েছে। হ্যাঁ তুই পারবি না বাবা ওই মেয়েটার স্মৃতিতে সিঁদুর দিয়ে ওর ভাঙা কপালটাকে আবার জোড়া লাগাতে পারবি না? আমি? হ্যাঁ তুই। না 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 আমি পারবো না। শোনো আমি আলাদা দাদা, আমার সব বিবেকে বুদ্ধি বিসর্জন দিয়ে আমি তোমার কাছে হাত জোড়া করে অনুরোধ করছি তুমি এ বিয়েতে রাজি হয়ে যাও। আমি আমার বোনকে সব দিক থেকে সুশিক্ষাটা শিক্ষিত করেছি, কোনো অসুবিধা হবে না। তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও ভাই, এই বিয়েতে তুমি রাজি হয়ে যাও। আপনারা কেন আমায় এত বিলুপ্ত করতেন? আপনারা কেন বুঝতে পারতেন না আমি এই থামাতে আর পাঁচজন মানুষের মতো থুট্টু থাবল নই। আমি আলোর বন্ধু, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি আপনি রাজি হয়ে যান। আমি পারবো না। আলো দেবী কত সুন্দর আর আমি কুচ্ছিত কদত্ত পঙ্গু। তুই একটা কথা শোন বাবা, একটা মেয়ে সারা জীবন লগ্নভ্রষ্টের কলঙ্ক নিয়ে ঘুরে বেড়াবে, এটা জেনেও তোর বিবেক তোর মনুষ্যত্ব একবারের জন্য কেঁদে উঠবে না? বল বল ভগবান বল বল বল। আপনারা যখন বলতেন তখন আমি এই বিয়েতে রাজি। আমি এ বিয়েতে রাজি নই। টাকা টাকা আমার দিকে। আমি তো দাদা, তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারি, আমি জীবনটা পর্যন্ত দিতে পারি, কিন্তু তোর দুঃখ তোর চোখের জল আমি দেখতে পারবো না। এখন বলছি এই বিয়েতে তুই রাজি হয়ে যা। তাছাড়া আর যদি তুই লগ্নভ্রষ্ট হয়ে যা তাহলে এই সমাজ তোকে মেনে নেবে না, সংসারে অনাচার ঘটবে। সৃষ্টি হয়ে যাক একটা নতুন সমাজ, লোকে আমাকে লগ্নভ্রষ্ট বলে বলুক, তবু এই অশিক্ষিত এই আত্মজ্ঞা এই তত্ত্ব ছেলেটাকে বিয়ে করে জীবন থেকে কিছুতেই পরিবর্তন করতে পারবো না দাদা। অমন করে ওকে অশিক্ষিত হাত পাগলা করতে বলে ওর কোমল হৃদয় তুমি আঘাত দিও না মা। আমি বলছি ওর মতো মহৎ মনের মানুষ এ সমাজে বড়ই দুর্লভ মা, বড়ই দুর্লভ। থাক কাকা, থাক বাবা। কাকা আমি তো বিয়ে করতে পারিনি, তোমায় আমাকে জোর করলে তাই তো আমি রাজি হয়েছিলাম। কাকা আজকের দুনিয়ায় আমাদের মতন মানুষদের কেউ ভেতরটা দেখে না কাকা, সবাই বাইরেরটা দেখে। ঠিক বলেছেন আপনি ঠিক বলেছেন। আমি একটা অশিক্ষিত পাগল, তাই তো রাস্তার লোকেরা আমাদেরকে দেখে ঢিল তুলে বলে, এমনকি কালোর দরজা দুটো ভাত খাইতে গেলে আমাদেরকে কুকুরের মতো লাথি মেরে তাড়িয়ে দেয়। কিন্তু আলো দেবী এই সমাজে থেকে
আমাদের পাশে থেকে বা আমাদের বিয়ে করে আমাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবে না। জানি না ভাগ্য বিধাতা আমার জীবনটাকে নিয়ে কেন আমার ছেড়ে খেলছে। আমিও জানি না আপনি আসল সোনা না নকল সোনা। আমিও জানি না এই মুহূর্তে বিয়ে করাটা আমার সংস্কার না কুসংস্কার। তবু আমি আমার নিজের জীবনটাকে নিয়েই জুয়া খেলছি ভেবে আমি আপনাকে বিয়ে করতে রাজি। হিন্দু ধর্মে পতি পরম গুরু, তাই সেই পতির চরণই হোক আমার জীবনের পবিত্র আশ্রয়। বেশ দারুণ তৈরি হয়েছে। হবে নাই বা কেন? রাজা সাহেব কে আর দেশে মানুষ? কোথায় বলে সৎসঙ্গে সর্ববাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আপনি এখানে কেন এসেছেন? আমি তোমার কাকা, দূরের নয় নিকট আত্মীয়। কোথায় আমায় বসে একটু খাতির যত্ন করবে তা নয়, তুমি আমাকে বড় বড় কুকুর তাড়া করছো। কেন করছে বুঝতে পারছেন না? শুনেছি কুকুরকে মুগুরের বাড়ি মারলে নাকি সে সোজা হয়ে যায়, কিন্তু আপনি যে কোন জাতের কুকুর আর কোন মুগুর মারলে আপনি সোজা হবেন সেটা আমার জানা নেই। আমি কুকুর? না, আপনি তোমার নষ্ট জীবনের শনি ঠাকুর। শনি? হ্যাঁ, শনি। তাই তো আপনি আমার জীবনটাকে তছনছ করে ওই হারিকাতে আপনি আমাকে বলে দিয়েছেন। বলছে কেন? বলছে কেন? বলো ঘটকালি। এই তো স্বামীর কাছে মার খেয়ে না খেয়ে আত্মেটা খেয়ে কোনো রকমে দিন কাটাচ্ছিলে। আমি তো তোমাকে নিয়ে এসে রাজা সাহেবের সঙ্গে বেরিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক বলেছেন। আপনার কাছে মাত্র একটা চাকরি চেয়েছিলাম, সেই চাকরির জন্য আপনি আমাকে এনে দাঁড় করে দিয়েছেন এখানে। তার বদলে তুমি এখন সব কিছু করে টিভি ফ্রিজ সমস্ত কিছু ভোগ করছো, একেবারে রানীর মতো দিন কাটাচ্ছ। পায়ের ওপর পাটি ভুলিনি সেই দিনটা আজ আমি ভুলিনি। তাই তো রক্ত ঝরানো দগ্ধ ঘানিয়ে আমি এখনো বেঁচে আছি শুধুমাত্র আপনার শেষ পরিণতি দেখার জন্য। তুমি কিন্তু ভুলে যাচ্ছ মা, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বল। না, একদম ভুল করিনি। আমি কথা বলছি মেয়েদের শরীর বিক্রি করে সেই পয়সা খেয়ে বেঁচে থাকা, মেয়েদের শরীর বিক্রি করে একটা দালালের সঙ্গে। গলাটা নামিয়ে কথা বলুন। একটা
একটা কথা মনে রাখবেন, ফ্ল্যাটটা কিন্তু আমার ফ্ল্যাটে দাঁড়িয়ে আপনি আমার সঙ্গে কথা বলছেন, তাই মনে করলে ঘাট ধাক্কা দিয়ে আপনাকে এখান থেকে বের করে দিতে পারি। তাই নাকি? তাতে কিন্তু তোমার ক্ষতির চেয়ে লাভের অঙ্কটা বাড়বে না মা, বরঞ্চ ক্ষতির অঙ্কটাই বাড়বে। কারণ তোমার স্বামী কিন্তু এখনো এই জায়গার ঠিকানাটা জানে না। ধরো আমি গিয়ে যদি এখন এই গাড়ির ঠিকানাটা আমি বলে দিই, তাতে করে সেই জায়গায় ধরনের মানুষ, তাহলে সে খেপা কুকুরের মতো এখানে ছুটে আসবে। যাবেন না আপনি এখান থেকে, আপনি আমার স্বামীর কাছে গিয়ে কিছু বলবেন না, তাহলে আমি কি তাকে খুন করবো? এই দেখো খালি পাগলামি করে, খালি পাগলা। এই হাতটা খুলে আমার হাতে দিয়ে দাও তোমার। একটা পয়সা আমি আপনাকে দেবো না। ও দেবে না? না দেবো না, এই হাতটা আমি কিছুতেই দেবো না, কারণ এই হাতটা আমার রাজা বাবুর স্মৃতি। স্মৃতির রতনে তলিয়ে যাবে মা। আমি বেশ বুঝতে পারছি, নাগরের দেয়া হাতটা দিতে বুকের ভেতরে টান 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 করে উঠছে। ঠিক আছে ঠিক আছে, তোমায় কিচ্ছু দিতে হবে না, আমি বরং তোমার স্বামীকে। নিয়ে যান, নিয়ে যান, এই হাতটা এখান থেকে নিয়ে যান, আর ভবিষ্যতে কোনোদিন আপনি এখানে আসবেন না। তা বললে কি হয় মা? এই পুরোহিতকে প্রণামী না দিলে পুজো যে অসম্পূর্ণ থেকে যাবে, তাই আমি আবার আসবো মা। কি যাচ্ছ? আমি পুতুল বেরি করে বেড়া যাবো, ভালো একটা হনুমান আছে, নেবেন নাকি? কেরাম তোর? আমার নাম হচ্ছে ভজহরি মান্না, তার বাবার নাম হচ্ছে রাঘবরি মান্না, তার বাবার নাম হচ্ছে। আচ্ছা থাক থাক থাক, তো 14 পুরুষের নাম শুনে আমার কোনো কাজ নেই। তুই কোথায় থাকিস সে কথা বল। আমি থাকি সেই সোনাগাঁয়ে। সোনার ভজহরিদা, আমাকে তুমি চিনতে পারছো না? আমি সেই লক্ষ্যে বিয়ে দেবো। আমি চিনতে পারছি তোকে, তুই আমাকে চিনতে পারিস না। কেমন আছো ভজহরিদা, কেমন আছো? ভালো নেই রে, ভালো নেই, একদম ভালো নেই। আসলে কি জানিস, তুই বিয়ে করে চলে আসার পর আমার বাবা মারা গেলেন, তারপর আমার মা আর বোনকে নিয়ে আমি শহরে চলে এলাম, চাকরির খোঁজে পেটের দায়ে চলে এলাম। এখানে এসে আমি ফেরিওয়ালার কাজ নিলাম, কিন্তু এতে আমার পেট ভরছে না রে। তাই তো তোর কাছে এসেছি। তোদের এই হোটেলে যদি একটা চাকরি হয় আমার খুব ভালো হয় রে। চাকরি? হ্যাঁ, ব্যবস্থা করে দিন আমায়। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি একটু ফোন করে দেখি তোমাকে কোনো চাকরির ব্যবস্থা করে নাকি না। কোথাও যাবে না কিন্তু, আমি যাবো না, কোথাও যাবে না, এখানে দাঁড়াও, আমি আসছি ভজহরিদা, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো মানে তোমার বাবার মৃত্যু সংবাদ শুনে মনে বড় কষ্ট পেলাম। এই বয়সে এত বড় একটা সংসার টেনে বেড়ানোটা তো কম কথা নয়, কিন্তু এই হোটেলে কাজ করে তুমি ক পয়সা পাবে? তাতে তোমার যা তো যাবে, কিন্তু পেটে ভরবে না। কি আর করবো বলো, এছাড়া তো আর কোনো উপায় নেই। সামান্য একটু বুদ্ধি খরচ দেখবে তোমার সংসারের গাড়িটা কিরম গড়গড় গড়গড় করে এগিয়ে যাচ্ছে। মানে শুনলাম না তোমার নাকি একটা ছোট বোন আছে। হ্যাঁ, ওকে একটু আমার কাছে পাঠিয়ে দিও। চাকরি দেবে নাকি? হ্যাঁ দেবো দেবো, নিশ্চয়ই দেবো। সে চাকরি জিজ্ঞেস করলে না তো? মানে দেখো, মানে আজকাল অনেক মেয়ে আছে বাংলার মক্কেল নিয়ে দীঘা কিংবা বকখালিতে গিয়ে 2-1 রাত কাটিয়ে হাজার হাজার টাকা রোজগার করছে। আপনার মতো ভদ্রলোকের মুখে এইসব নোংরা কথা শুনলে ঘেন নয়, ঘেন নয়। আরে বাবা, ঘেন্নাতে তো আর পেট ভরবে না। শোনো, আমি যা বলছি সেটা শোন। আমার অভাব আছে ঠিকই, কিন্তু অভাব মেটাতে চরিত্র নষ্ট করার মতো ব্যক্তি আমি বা আমার বোন নয়। চরিত্র? ওরে বাবা, যতদিন তোমার বোনের যৌবন ততদিন তার নামডা, তারপর যৌবন পুড়িয়ে গেলে
তোমার বোনের যৌবনের ডাক বাক্সে তো আর কেউ চিঠি ফেলতে আসবে না বাবা। তখন না হয় আপনার কাছেই এসে দাঁড়াবো। আচ্ছা, কারণ এখানে এসে জানতে পারলাম আপনার মতো একজন ভদ্রলোক আছেন যিনি টাকার বিনিময়ে নিজে বেচে দিতে পারেন। এখন আমি যাচ্ছি, ঠিক সময় ঠিক জায়গায় আপনার সাথে আমার দেখা হবে। বোতল চাই বলো, বোতল, বোতল আছে, বোতল চাই। বাবা, চরিত্র হলো দিয়ে রুমালের মতো ময়লা হয়ে গেছে, একটু সাবান দিয়ে ভালো করে ঘষে কেচে দিয়ে শুকিয়ে নাও, ব্যাস ফর্সা একদম পরিষ্কার। মজুরি চলে গেছে, কোথায় চলে গেছে? মজুরিটা চলে গেছে, বলে গেছে তোমার সঙ্গে আবার পরে দেখা। কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, সে তো যাবো, কারণ তোমার হাতটা তো আমার নেওয়া হয়ে গেছে, আজকে আমার কিচ্ছু নেই। সে তুমি না হয় দেবে, পরে দেবে, আমার যখন টাকার দরকার হবে তখন আমি আবার আসবো। আরে টাকা ছাড়া নাই রে, টাকা বিনে জগৎ ফাঁকা, টাকা ছাড়া কিছু নাই রে, টাকা ছাড়া। এখন বিজ্ঞাপনের বিরতি, বিরতির পর আবার দেখা হবে। শয়তান শয়তান শয়তান, ওই শয়তানটা আমার জীবনের একটা রক্তের রহ। মালটাকে কি? কিন্তু কে আপনি? আরে বাবা, বলছি মালটাকে তুমি কি কোনো মামলামি করেছিলে? ভদ্রভাবে কথা বলুন। একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু আপনার ইয়ার্কির পাত্রী নই। কি হলো? এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, একটু টাকা থেকে বেরিয়ে যান। আমি অপমান করছো? আমি আমাকে কারিগরের মিত্র বাড়ির সিক্রেট নটবর মিত্র আমার নাম, আর আমার মোকামে কিনা তুমি এত বড় কথা বলছো? ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বাইরে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, লক্ষ্মীটা তুই বলো, এই বৃষ্টির মধ্যে যদি বেরিয়ে যায় আমি ভিজে যাবো? আর ভিজে গেলে সারাক্ষণ নেশারই কেটে যাবে না? শেষ হয়ে যায় তখন বাইরে থেকে রং এনে সেখানে ঢেলে দিতে হয় বই কি? আরে বুঝবে না নটবর, এসব তুমি বুঝবে না। লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া, আরে ও লক্ষ্মী প্রিয়া, কি হয়েছে? এত চিৎকার করে ডাকছো কেন? কি হয়েছে বলো? মদ চাই, মদ। হ্যাঁ, মদ চাই, বোতল চাই,
সেই জন্য তোমাকে চাই। তোমাকে কি বললে তুমি? প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। তোমার চাইলেই সবকিছু পাওয়া যায় না রাজা সাহেব, কারণ আজ এখানে আর কোনো মদের আসর বসবে না। কাল তুমি অনেকখানি মদ খেয়েছো। আরে কি হলো, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান যান, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। যাচ্ছে এত ধমকাবার কি আছে? এই সাহেব বলছিলাম কি, আজ যখন এখানে মনের আসর বলবে না, তখন শুরু থেকে কি লাভ? আমি বরং আজ যাই, আবার সামনের দিন আসবো, তাহলে এই কথা কি হবে লক্ষ্মী দিয়া, কারণ সেবায় বারণ করো। রাজা সাহেব জানতে পারি কারণটা কি, কারণ সেবায় বারণ করো। জানতে পারি কারণটা কি, আমার সুরা তোমায় সুরে নেশা, মানতে হবে বারণটা কি, কারণ সেবায় বারণ করো। কাল রাতে তুমি অনেকখানি মদ খেয়েছো। মদ খেয়ে সারা রাত পেটের যন্ত্রণা তুমি ছটপট ছটপট করেছো, তাই এই মদ। মদ মানে বিষ? হ্যাঁ বিষ। এই বিষ আমি আর তোমাকে কিছুতেই খেতে দেবো না। যে বিষ খেতে খেতে আজ নীলকণ্ঠ হয়ে বসে আছি, সে বিষ খেলে আপনার কিছু হয় না। কিছু না, কিছু না, এই সামান্য বিষে আজ আমার কিছু হয় না। ফিরে যাও, ফিরে যাও রাজা সাহেব। তোমার বাড়িতে তোমার মা, ভাই, বোন সবাই সবাই তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। কেউ না, কেউ না, কেউ না, কেউ না। তুই যা যা, প্রতিনিয়ত মৃত্যু কারণ মৃত্যু মৃত্যু। ছোট বোনটা, ছোট ভাই, না 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 ভাই না, ভাই না, ছোট বোনটা আমার গালা বলে না, ঘেন্না করে, ঘেন্না ঘেন্না মুক্তি চাই না। ওর সমস্ত অপমান বলে আমি বিষকে নিয়ে একটু একটু করে শেষ করে দিতে চাই। কিন্তু এই বিষ করে খেলে তুমি যে তিল তিল করে মরে যাবে রাজা সাহেব। বেঁচে থেকে কি লাভ বলো লক্ষ্মীপ্রিয়া? জীবন নাটকের রঙ্গমঞ্চে অভিনয় করতে করতে তুমি যেমন ক্লান্ত, আমি তুমি পরিশ্রান্ত। পালাবার কোনো পথ নেই লক্ষ্মীপ্রিয়া, তোমার আমার বাঁচার কোনো রাস্তা নেই। কিন্তু আমার কি অপরাধ? আমি তো সংসার চেয়েছিলাম, স্বামী চেয়েছিলাম, সন্তান চেয়েছিলাম, সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য একটা ঘর চেয়েছিলাম। ঘর সংসার সবাই তো চায়, কজনেরা মেটে আশা, টাকা থেকেও সবই পাওয়া সখী, না যদি পাও ভালোবাসা। ঘর সংসার সবাই তো চায়, কজনেরা মেটে আশা, টাকা থেকে সবই পাকা শুধু, না যদি পাও ভালোবাসা। সংসার সবাই তো চায়, কজনেরা মেটে আশা, টাকা থেকে সবই
মা কালী, হে মা দুর্গা, আজ সবাই মিলে আমাকে রক্ষা করো। আজ আমার কপালে কি আছে তা কে জানে। সাত সকালে ম্যানেজিং ডিরেক্টর মায়াবতী দত্তের অফিসের কাছে বাড়িতে ডেকে পাঠিয়েছে। কেন ডেকেছে, কি জন্য ডেকেছে, এই সব কিছু ভেবে আমার পেটের ভেতর গ্রাম সেদিয়ে যাচ্ছে। মাসিমা যা রাজ ভারী, যেন রয়্যাল বেঙ্গল টাইগার। চোখের দিকে তাকালেন আমার হাত পা কাঁপতে শুরু করে। হে মা কালী, হে মা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই রাতটা আমাকে বাঁচিয়ে দাও প্রভু, এই রাতটা আমাকে বাঁচিয়ে দাও প্রভু। বৎস বিকাশ, তোর সাধনায় আমি মুগ্ধ হয়েছি। বল, কি বল চাস তুই? তুমি এসেছো প্রভু, আমার ডাকে তুমি সাড়া দিয়েছো প্রভু, তুমি আমার ডাকে তুই না আমার ফাইল জানিস, এদিকে আমি ভয়ে মরছি আর তুই ভয়? আরে ভয় পাও প্রাণ প্রিয় সখামর? মাসিমা, সামান্য নারী ভয়ে প্রকম্পিত বীর তব হৃদয়, ঠিক শতধিক তব পৌরুষে। সুমন, চিন্তায় আমার মাথা ঘুরছে আর তুই কেন এত অ্যাক্টিং করছিস? অন্যায় হয়েছে বন্ধু, নিজ গুণে ক্ষমা করিয়া দাও। সুমন আমার, আমি সিরিয়াসলি বলছি, আমি হাত জোড় করে মনে হচ্ছি আর কিছু ভালো লাগছে না। ঠিক আছে, এবার আমি সিরিয়াসলি বলছি। বল, এত সকালবেলা আমাদের বাড়িতে কেন? কেন আবার হেড অফিসের ফোন? হেড অফিস মানে মা? এই শোন, এই শোনো শোনো, আরে তুই কি কিছু জানিস কি? আরে হঠাৎ অফিসে না গিয়ে বাড়িতে কাউ ডেকে পাঠালো? আরে আমি কি করে জানবো? ওটা তো মায়ের ডিপার্টমেন্ট। আচ্ছা, সেখানে প্রবেশ নিষেধ। অবশ্য মায়ের ডিপার্টমেন্টের কাছে আমার কোনো প্রবেশনের প্রস্তাব নেই। নাচ গান যাত্রা নাটক নিয়ে আমি সবার থেকে একটু আলাদা। তা না হলো কিন্তু মাসিমা বড় শক্ত ঠাই, বুক ফাটবে তবু মুখ ফুটবে না। সুপ্রিম ডিরেক্টর কারো কথা শুনে পাচ্ছি নয়, সে নিজে যেটা ভালো বুঝবে সেটাই করবে, তার জন্য তাই যতই যদি হোক না কেন। তুই যা বলিস না মাসিমা কিন্তু না জবাব। একজন ভদ্র মহিলা হয়ে যেভাবে দত্ত ইন্ডাস্ট্রি সামলাচ্ছে, আমি তো বাজি রেখে বলতে পারছি সুমন, কোন ছেলের পক্ষে সম্ভব নয় রে সুমন। সুমন সুমন, মা শুধু একা নয় রে, আর আমাদের মালকিনও নয়, যেন দেবী দুর্গা দশভুজা। আমার প্রশংসা করবার জন্য কোম্পানি তোমাকে মাসে মাসে মাইনে দিয়ে রাখেননি বিকাশ, তোমাকে রেখেছে কোম্পানি ম্যানেজমেন্ট গুলো দেখাশোনা করবার জন্য। আমার ভুল হয়ে গেছে মাসিমা। মাসিমা? হোয়াট মাসিমা? একটা কথা মনে রেখো, এটা আমার বাড়ি হলেও তোমাকে আমি অফিসিয়াল কাজের জন্য এখানে ডেকে পাঠিয়েছি, তাই মাসিমা নয়, আমাকে তুমি ম্যাডাম বলেই ডাকবে। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আর কোনোদিনও ভুল হবে না। শোনো, যে কারণে তোমাকে অফিসে না ডেকে আমি কি বাড়িতে ডেকে পাঠিয়েছি। বলুন ম্যাডাম। গত মাসে একটা মাল্টিনেশনাল কোম্পানি পুরীতে একটা হাই রাইজ বিল্ডিং এর জন্য টেন্ডার কল করেছিল। দত্ত ইন্ডাস্ট্রি হয়ে আমি সেই টেন্ডারটা জমা দিয়েছিলাম, তাই তারা কামিং মানডেতে আমাদের সঙ্গে মিটিং এ বসতে চায়। আমি জানি ম্যাডাম। আমি চাই কোম্পানির হয়ে তুমি সেই মিটিংটাতে অ্যাটেন্ড করো। ওকে ম্যাডাম। তাহলে তুমি কামিং সানডেতে পুরীতে রওনা হয়ে যাও। ওকে ম্যাডাম। এই নাও ফাইল, এই ফাইলের মধ্যেই তুমি টেন্ডারের যাবতীয় রিপোর্ট পেয়ে যাবে। ও আরেকটা কথা, ওই টেন্ডারে জমা দেওয়া যাবতীয় টাকা পয়সা তোমার কাছে থাকবে, তাই তুমি যদি চাও তাহলে একজন অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে নিতে পারো। ওকে ম্যাডাম। আমি যাবো মা? তুমি না মানে হাতে তো তেমন কিছু। কি ব্যাপার, ক্লাব, সমাজসেবা, নাটক এইসব ছেড়ে হঠাৎ তোমার অফিসিয়াল কাজের জন্য এত উৎসাহ জাগলো কেন? মা, তোমার কি মনে হয় আমি কোনো কাজ করতে পারি না? তুমি কি পারো আর না পারো সেটা আমার চেয়ে তুমি ভালো জানো। আমার জীবনে শৃঙ্খলা, সংযম আর সুচিতার মূল্য অনেক বেশি। কোনো কিছুর বিনিময়ে সেগুলোকে আমি ত্যাগ করতে পারবো না, আর এই জন্যই তোমার দাদার সঙ্গে আমার মতের মিল হয়নি। ইয়েস, আমি মা। তোমার দাদার সঙ্গে আমার মতের মিল হয়নি বলে তার সঙ্গে আমি সব সম্পর্ক ত্যাগ করেছি, বাট মাতৃত্ব ত্যাগ করতে পারিনি। তাই তোমার দাদা আমার কাছে এখন একটা বিবর্ণ পাতা ঝরার মতন বিস্তৃত অতীত। সেই মৃত অতীতের কবর খুঁড়ে আমি তাকে জাগাতে চাই না। আই এম সরি মা, কথাটা তুমি এমন ভাবে নেবে আমি বুঝতে পারিনি। তুমি অনেক বড় হয়েছো সুমন, তোমার অনেক বুদ্ধি হয়েছে, আশা করি তোমাকে নতুন করে কিছু বোঝাতে হবে না। একটা কথা মনে রেখো, তোমার দাদাকে যখন আমি ত্যাগ করতে পেরেছি তখন তোমাকেও আমি মাইন্ডেড। বাবা, ঘাম দিয়ে তো ছাড়লো, যা ভয় পেয়েছিলাম। আর কোনো ভয় নেই বন্ধু, নেক্সট সানডে আমরা দুজন মিলে চলে যাচ্ছি পুরীতে, দ্যাটস ফাইনাল। তারপর মাসে যদি জানতে পারে? আরে জানলে জানবে, ও চিন্তা তোর করতে হবে না, সব দায়িত্ব আমার। সব দায়িত্ব না, তুই তো বলেই খালাস। তারপর মাসিমা
যদির কথা নদীতে, আর নদী থেকে সাগরে। তুই শুধু ভাব, পুরীর সমুদ্র তীরে দাঁড়িয়ে সানরাইজ দেখে দুই বন্ধু মিলে আবার জলে ঝাঁপ দেবে। তারপর দুই বন্ধু মিলে দুটো বিয়ার নিয়ে বলবো, চিৎকার করছিস কেন রে দাদা? লটারিতে প্রাইজ পেয়েছিস নাকি? প্রাইজ নয়, একেবারে সারপ্রাইজ। কিরকম? নেক্সট সানডে আমরা দুজন মিলে চলে যাচ্ছি পুরীতে, আর পুরীর সমুদ্র তীরে দাঁড়িয়ে সানরাইজ দেখে জলে ঝাঁপ দিয়ে আবার গাইব, যদি কখনো হারায় অচেনা পথের টানে, যদি ভুলে যাই দূরে চলে যাই অজানা অভিমানে, ভালোবেসো এভাবে গানে গানে। আরে বাবা, পুলিশ থেকে ওসব গান চলবে না। চাই আসলি হিট গান। ছেড়ে তোর কোমরা কোমরা চুলে যেন সমুদ্র ঢোকালে, ছেড়ে তোর কোমরা কোমরা চুলে যেন সমুদ্র ঢোকালে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে। গোলাপ গোলাপ ঠোঁটে বিড়ির ধোয়া ওঠে, তোর গোলাপ গোলাপ ঠোঁটে যেন বিড়ির ধোয়া ওঠে, সেই ধোয়া দেখতে আমার ভাল লাগে, হ্যাঁ সেই ধোয়া দেখতে বড় ভাল লাগে। ভগবানের কথা আমি একদম সহ্য করবো না। কেন আমি ওর কথা মানবো? এই বাড়িতে আসার পর থেকে আমাকে একদম কাজ করতে দেয় না। না না, আমাকে তাহলে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছো কেন? আমি কি এই বাড়িতে রাজরানী হয়ে বসে থাকবো? এটাই তো ভগবানের খেলা রে বোন। আরে দাদা, ও এতদিন পর বুঝি বোনের কথা মনে পড়লো? দুষ্টু মেয়ে, একদম অভিমান নয়। আরে বাবা, আমি কি তোকে ছেড়ে থাকতে পারি না? কোনো দাদা কি পারে তার বোনকে ছেড়ে থাকতে? এই তোর জন্য মিষ্টি এনেছি, এটা তোর শাড়ি, আর এটা ভগবানের জন্য পাঞ্জাবি। দাদা, তুই আমার এসব আনতে গেলি কেন? আমার মনে বলে 10টা নয় 5টা নয়, তুই আমার একমাত্র বোন। তাছাড়া তুই ভুলে গেলে কি হবে? আমি তো ভুলতে পারবো না। ভুলে গেছি? কি ভুলে গেছি দাদা? আজ আমার একমাত্র বোন আলো দেবীর জন্মদিন, শুভ জন্মদিন। জন্মদিন? হ্যাঁ, আজই তো ডিসেম্বরের 27 তারিখ। ঠিক বলেছিস দাদা, কিন্তু আজ আমার জন্মদিন। সেটা তুমি জানলে কেমন করে? ভালো কথা বউ, ভালো কথা। জানো বউ, কাল রাতে তুমি যখন ঘুমিয়ে পড়েছিলে তখন তোমার ফোনটা বেঁধে উঠলো, আর তোমার বিয়ের ক্ষতি হবে বলে তখনই আমি ফোনটা ধরি, আর তখনই জানতে পারি তো কিছু। ভগবান তোকে চমকে দেবে বলে তোকে কিছু জানাতে নিষেধ করে, আর ভগবানের নির্দেশ মতো তোকে কিছু না জানিয়ে থানা থেকে ছুটি নিয়ে সোজানি তোর বাড়িতে চলে এসেছি। খুব ভালো করেছিস। জানিস আলো, অনেকদিন তোর হাতে রান্না আমি পেট পুরে খাইনি, আর তোর হাতে রান্না পেট পুরে খেয়ে তারপর বাড়িতে যাবো। কি সুন্দর কথা! তুই আমাদের বাড়ি থেকে কখন যাবি সেটা আমি ঠিক করব। দুপুরে খাবি, রাতে খাবি, তারপর আমি যখন বলবো তুই তখন যাবি। তুই ভগবানের সাথে একটু কথা বল, আমি এক্ষুনি রান্নাঘর থেকে আসছি। দাঁড়াও বউ, দাঁড়াও। কেন?
রান্নাঘরের কাজ অনেক আগেই আমার শেষ। রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ, মানে চিন্তা করলো না, একদম চিন্তা করলো না। তোমার দাদার পছন্দ মতো থুক্তো, বেগুনি, ডালবলি, বাতা দিয়ে বাতা মাছ, কাল্লা মাটির কালিয়া, এমনকি তোমার পছন্দ মতো খাতির মাংসের কথাও আমি করে দিই। সত্যি সত্যি ভগবান, তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আজকের দিনে তোমায় কেমন চমকে দিলাম বলো। ভগবান, তুমি ভালো আছো? হ্যাঁ দাদা, খুব ভালো আছি। দাদার সাথে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে হবে? দাদাকে প্রণাম করো। তুমি আমাকে টেকাবে? আমার মা আমাকে সব টিকিয়েছে। দাঁড়াও দাঁড়াও, দাদাকে একটা প্রণাম করলে। তুমি আমাকে প্রণাম করতে যাচ্ছ কেন? কেন কেন প্রণাম করবো না কেন? আমার মা যে বলতো, বাবা ভগা, তুই যখন কালোর পায়ে প্রণাম করবি, তোর আচে পাতে দালা 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 থাকবে, সবাই পায়ে প্রণাম করবি। আর তাছাড়া তুমি তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই মাথায় ঘোমটা দিয়ে আমার পায়ে প্রণাম করলো, তখন আমার লজ্জা করলে না বুঝি? ঠিক আছে বাবা, ঠিক আছে। এখন তোমার দাদা এসেছে, তুমি আর তোমার দাদা একটু গল্প করো, আর আমি দাদার জন্য একটু মিষ্টি নিয়েছি, মিষ্টি। হ্যালো, আমাকে ক্ষমা করে দেব। আমি তো জীবনটা খুন করেছি, আমি তো জীবনে নিয়ে এসেছি অমাবস্যার অন্ধকার। আমি বুঝতে পারছি তুই সুখী হতে পারিস নি বোন, তুই সুখী হতে পারিস নি। আমি সুখী হতে পেরেছি দাদা, আমি সুখী হতে পেরেছি। তুই বিশ্বাস কর, আমাদের সমাজে এরকম মা বাবা দাদারা তাদের নিজেদের বোনকে মেয়েকে এই লগ্ন অবস্থা হওয়ার হাত থেকে বাঁচাবার জন্য এরকম হাড়ি কাটে চড়িয়ে দেয় দাদা। জীবনে আমি কি চেয়েছিলাম আর কি পেলাম দাদা? মানতে পারছি না রে বোন, এ বিয়ে আমি কিছুতেই মানতে পারছি না। মানতে যে হবে। আমি যে 7 পাকের বন্ধনে আবদ্ধ হয়েছি, হিন্দু শাস্ত্র মতে ওই লোকটা যে আমার স্বামী, ওই লোকটা যে নিজের হাতে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে, আর আমি ওর হাতে হাত রেখে বলেছি, যদিদং হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম। তাহলে এখন ওর স্বামীর অধিকার আমি কেমন করে অস্বীকার করবো দাদা? জানি না বোন, আমি সব জানি। আমি একমাত্র দায়ী তোর এই দুরবস্থার জন্য। দাদা, সেদিন যদি লোক লজ্জার ভয়ে, সমাজের ভয়ে, লগ্ন ভ্রষ্টার ভয়ে তোকে বিয়ে না দিতাম দাদা, স্বল্প তোর এই হতভাগ্য দাদাকে তুই ক্ষমা করে দেব। যদি পারিস তোর শিক্ষা দিয়ে, তোর চেতনা দিয়ে, তোর ভালোবাসা দিয়ে ওই কাদার তালটাকে নিজের মতো করে মূর্তি করে তুলি রে বোন, মূর্তি করে তুলি। দাদা মূর্তি। খাবো, নিশ্চয় খাবো। এই তো খাচ্ছি। আমার মনের ভারী মিষ্টি। আমি সবকিছুই দেখতে এসেছিলাম, তোর চোখে মুখে হৃদয়ে শান্তির হাসি। হলো না রে, হলো না? আর তোর চোখে মুখে হৃদয়ে বয়ে যাচ্ছে বেদনার অশ্রু রে বোন। দাদা, বেদনা। দাদা,
তোমার দাদাটা না খুব ভালো, তোমায় খুব ভালোবাসে। আচ্ছা তুমি কি বলো তো, তোমার জন্য কি শেষ পর্যন্ত আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে? কেন কেন বল, হঠাৎ তোমার এরকম ভয়ঙ্কর থাক হলো কেন? কেন হবে না? এই বাড়িতে আসার পর থেকে তুমি আমাকে একটাও কাজ করতে দাও না। আমি যখন কুটো করতে যাই তখন তুমি সেটাও কেটে দিচ্ছ, আমি যখন রান্না করতে যাই তুমি সেটাও করে দাও। আমার বুঝি লজ্জা করে না? আচ্ছা এইবার বুঝতে পেরেছি। আচ্ছা এই যে তুমি আমাকে টান কলিয়ে দাও, গা মুতিয়ে দাও, খাইয়ে দাও, এমনকি গান গিয়ে ঘুম পালিয়ে দাও, তখন আমার লজ্জা করে না বুঝি? আচ্ছা সেটা আর এটা কি এক হলো? লোকে দেখলে কি বলবে বলো তো? কি লোককে দেখি কি আমি বিয়ে করেছি নাকি? শোনো না বউ, শোনো না, তুমি আর আমি যদি ঠিক থাকি তাহলে লোকের কথায় বয়ে গেল। তাছাড়া স্বামী বিবেকানন্দ বলেছেন। কি বলেছেন? নারী পুরুষ সম আচরণে প্রতিষ্ঠা করতে না পারলে কোন জাতি তথা সমাজের উন্নতি সম্ভব নয়। তাই ওই মহাপুরুষের কথা মনে করে আমি যদি